অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। শীর্ষ পদগুলোর জন্য দেশীয়দের যোগ্য করে গড়ে তোলার আহ্বান বিশেষজ্ঞদের। ভিসা পাওয়া সহ নানা জটিলতায় চট্টগ্রাম থেকে জনশক্তি রপ্তানিতে ধস। 5 বছরে নেমে এসেছে অর্ধেকে। রেমিটেন্স বাড়াতে হলে জনশক্তি রপ্তানির কোনো বিকল্প নেই বলছেন ব্যবসায়ীরা। সপ্তাহের ব্যবধানে রাজধানীর পাইকারি বাজারে বেড়েছে পোলাওয়ের চাল সহ দেশি পেঁয়াজ ও রসুনের দাম। কিছুটা কমেছে আদার দর। এবং বিশ্ব প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে দুর্বল অর্থনীতি দেশগুলোর উন্নয়নে অর্থায়নের তাগিদ আইএমএফ-এর। চীন জাপানের অর্থনীতি নিয়ে চিন্তিত যুক্তরাষ্ট্র। দেখছেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। দর্শক, শুরুতেই ইউনিয়ন পরিষদ নির্বাচনের খবর। তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় সরগরম এখন মানিকগঞ্জের নির্বাচনী এলাকা। পোস্টারে ছেয়ে গেছে মেঠোপথ হাট বাজার। জয়ের পাল্লা ভারী করতে সকাল সন্ধ্যা প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। দর্শক, এই মুহূর্তে মানিকগঞ্জের ঘিওর ইউনিয়নে আছেন রিপোর্টার শাতিলা শারমিন। সেখানকার নির্বাচনী পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাতিলা, পরিষদ নির্বাচনে এখন যে সময় চলছে সেই সময়টি কিন্তু এখন নির্বাচনী কাছাকাছি চলে আসার কারণে কিন্তু প্রচারণার ধুমটাও একটু বেরোচ্ছে। এখানে এসে আমরা যেটা দেখতে পেয়েছি যে এই এলাকার যে প্রাকৃতিক অবস্থা এবং এখানকার যে সামাজিক ব্যবস্থা সবকিছু মিলিয়ে নির্বাচনের প্রার্থীদের কাছে কিংবা জনগণের প্রত্যাশা রয়েছে যেগুলো, সেগুলোর মধ্যে রয়েছে যোগাযোগ ব্যবস্থা, মাদকের যে করাল সবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করার জন্য যে দাবি তারা জানিয়েছেন জনগণ, সেটি কিন্তু আমাদেরকে ভোটাররা জানিয়েছেন। আপনারা আমরা সকাল থেকেই দেখেছি যে ঠিক 10টার পরপরই কিন্তু প্রচারণার জন্য প্রার্থীরা তাদের নিজ নিজ এলাকায় কিংবা আসলে যে এলাকা তারা এখনো প্রচারণা চালিয়ে উঠতে পারেনি এমন জায়গাগুলোতে এখন কিন্তু প্রচারণা চালাচ্ছেন। এবং এই প্রচারণায় কিন্তু খুব আড়ম্বর যেটা বলে যে প্রার্থীরা আসলে অনেকটা শান্তিপূর্ণভাবে এখানে তাদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এবং বিএনপি আওয়ামী লীগ প্রার্থী মিলে এই ইউনিয়ন পরিষদে, ঘিওর ইউনিয়ন পরিষদে প্রার্থী আছেন মোট 3 জন। এবং এই ইউনিয়ন পরিষদে মোট ভোটার সংখ্যা রয়েছে 18,700 জন। এছাড়া যদি বলি তাহলে মানিকগঞ্জের 2টি উপজেলায় আসলে ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচনের ইউনিয়ন উপজেলায় আসলে 7টি করে 14টি ইউনিয়ন পরিষদের নির্বাচন চলছে। এবং তৃতীয় দফার এই নির্বাচনে আসলে এখানকার যে সর্বমোট ভোটার রয়েছেন তা যদি একটু জানাই ইমতিয়াজ, সেটা এরকম হবে যে ভোটার রয়েছেন আসলে ঘিওর এর 7টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন 30 জন, সংরক্ষিত নারী প্রার্থী রয়েছেন 67 জন এবং সাধারণ পদে রয়েছেন 249 জন প্রার্থী এবং সাধারণ মেম্বার পদে মোট ভোটার সংখ্যা এখানকার 1,14,790 জন। এবং এই যে ঘিওর ইউনিয়ন পরিষদে আমরা এখন দাঁড়িয়েছি, কিন্তু এই উপজেলার 7টি ইউনিয়ন পরিষদ আসলে নির্বাচন হবে আসলে 23 এপ্রিল। সেই নির্বাচনের উপজেলা ইউনিয়ন পরিষদগুলোর নাম যদি একটু আপনাদের জানিয়ে দেই, যে ঘিওর রয়েছে যেটা সদর, পয়লা নামে ইউনিয়ন পরিষদ, বালিয়াঘোড়া, বড়টিয়া, বানিয়াজুরি, নালি, এই ইউনিয়ন পরিষদগুলো কিন্তু নির্বাচন হবে। প্রথম 2 দফা নির্বাচন শেষে যে রাজনৈতিক সহিংসতার খবর পাওয়া গেছে, সেই সহিংসতাগুলো কিন্তু এখন অনেকটাই এখানকার অবস্থায় এই ইউনিয়ন পরিষদ কিংবা এই উপজেলায় ওই রকমটা নাই বলে জানিয়েছেন আসলে আমাদের প্রার্থী এবং উপস্থিত জনগণেরা। এছাড়া আর যদি বলতে হয় তাহলে এই ইউনিয়ন পরিষদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার যে প্রতিশ্রুতি প্রার্থীরা দিচ্ছেন, সেই প্রতিশ্রুতি অনুযায়ী কিন্তু তারা বিভিন্ন কাজ পূর্বে করেছেন যারা আসলে দায়িত্বে ছিলেন এবং যারা দায়িত্ব নিতে যাচ্ছেন জনগণের, সেই জায়গাগুলো থেকে কিন্তু আসলে তারা নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। জনগণও চাচ্ছেন যে তাদের প্রার্থী তাদের সেই প্রতিশ্রুতিগুলো যাতে বাস্তবায়ন করতে পারে এমন কাউকে, সৎ এবং যোগ্য প্রার্থীকে খুঁজে নিতে। আর প্রচারণার যে সময় যে ধারাবাহিকতা চলছে
সেইটা কিন্তু আরো আরো বাড়বে, কারণ হচ্ছে বেশি সময় আসলে নেই। 23 এপ্রিল যদি নির্বাচন হয় তাহলে এখন কিন্তু সেই প্রচারণার সেই তুমুল সময়টা কিন্তু চলছে এবং প্রার্থীরা কিন্তু দিন রাত মিলিয়েই কিন্তু তাদের প্রচারণাগুলো চালিয়ে যাচ্ছেন। এই ছিল ইমতিয়াজ আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য, পরবর্তীতে হয়তো আরো জানিয়ে দিতে পারবো। দর্শক, তৃতীয় দফা ইউনিয়ন পরিষদের নির্বাচনের প্রচারণার খবর জানাতে মানিকগঞ্জের ঘিওর এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী শাতিলা শারমিন। চলে যাচ্ছি অর্থ বাণিজ্যের নিয়মিত খবরে। নানা অনিশ্চয়তার পর অবশেষে আলোর দিকে এগিয়ে যাচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। নির্ধারিত সময়ে এই কেন্দ্র থেকে উৎপাদন সম্ভব বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রকল্প সংশ্লিষ্টদের দাবি, এই কেন্দ্রটি চালু হলে স্বল্প মূল্যে মিলবে বিদ্যুৎ। অন্যদিকে কেন্দ্রটির শীর্ষ পদগুলোর জন্য দেশীয়দের যোগ্য করে গড়ে তোলার জন্য পর্যাপ্ত সুযোগ সৃষ্টির আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। পাবনার রূপপুরের প্রকল্প এলাকা থেকে ফিরে আশরাফুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন দেবাশিস রায়। বাংলাদেশ স্বাধীন হবারও 10 বছর আগে রূপপুরের এই মাটিতেই স্থাপন করার কথা ছিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কিন্তু পাকিস্তানি শাসকদের কূটকৌশল সেটি বাস্তবায়িত হতে দেয়নি। অবশেষে দীর্ঘ কয়েক দশকের অপেক্ষার পর রূপপুরে গড়ে উঠছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। প্রকল্পটি বাস্তবায়িত হবে দুভাগে। প্রথম ভাগ প্রস্তুতি এবং দ্বিতীয় ভাগে নির্মিত হবে বিদ্যুৎ উৎপাদনের মূল প্ল্যান্ট। দুটি ইউনিটে সেখান থেকে উৎপাদন হবে 2400 মেগাওয়াট বিদ্যুৎ। ব্যবহৃত হবে 5 স্তরের নিরাপত্তা সম্বলিত তৃতীয় প্রজন্মের VVER 1200 টাইপের রিঅ্যাক্টর। চলতি মাসের প্রথম ভাগে প্রকল্পটি পরিদর্শন শেষে কর্তৃপক্ষ জানিয়েছে নির্ধারিত সময়েই বিদ্যুৎ মিলবে এই কেন্দ্র থেকে। চুক্তির নির্দিষ্ট শিডিউলের মধ্যে আমাদের কার্যক্রম আছে। এই পায়োনিয়ার বেস, কনস্ট্রাকশন অ্যাসেম্বলি বেস 1 যেখানে আমরা দাঁড়িয়েছি এবং ইন্ডাস্ট্রিয়াল বেস যেখানে রিঅ্যাক্টর বিল্ডিং পড়বে, তারই প্রিপারেশনের কাজ আগামী মাস থেকে চলবে। এই যে ফেসিলিটিস হওয়ার কথা সবগুলি 2016-র মধ্যে সমাপ্ত হবে। এদিকে রুশ ঠিকাদার প্রতিষ্ঠান অ্যাটম স্ট্রয় এক্সপোর্টের কর্মকর্তারা বলছেন প্রকল্পটিকে নিরাপদ ও পরিবেশগত ঝুঁকিমুক্ত রাখার সব শর্ত পূরণ করেই কাজ এগোচ্ছে। নিরাপত্তা বিধানের সব নির্দেশনা মেনেই প্রকল্প এগিয়ে নিচ্ছি আমরা। আশা করছি নির্দিষ্ট সময়ে উৎপাদন সম্ভব। তবে বিশেষজ্ঞরা বলছেন বৃহৎ এই প্রকল্পের শীর্ষ পদগুলোতে দেশীয় কর্মীরা যেন শিগগিরই কাজ করার সুযোগ পায় সেটি নিশ্চিত করতে হবে। ভৌগোলিকভাবে কিন্তু আমরা চারিদিক দিয়ে নিউক্লিয়ার পাওয়ার দ্বারা বেষ্টিত। আমাদের এটা যত তাড়াতাড়ি যেতে পারি এবং এটা চর্চা করতে পারি ততই আমাদের জন্য এটা মঙ্গল। বেশি সংখ্যায় যদি বিদ্যুৎ কেন্দ্র আমরা নির্মাণ করি তাহলে আরো অর্থনৈতিকভাবে সাশ্রয়ী হবে, আমাদের কর্মসংস্থানের একটা বিশেষ সুযোগ আসবে। 1,01,200 কোটি টাকা ব্যয়ের বৃহৎ এই প্রকল্পের মূল নির্মাণ কাজ 2017 সালের আগস্ট মাসে শুরু হবার কথা রয়েছে। প্রায় অর্ধ শতাব্দীরও বেশি সময় অপেক্ষার পর অবশেষে বাংলাদেশে নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ উন্নয়ন প্রকল্প। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা যেমন নিশ্চিত হবে, তেমনি দেশ পৌঁছে যাবে সক্ষমতার এক নতুন কাতারে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঈশ্বরদী, পাবনা। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ভিসা দেওয়ার পরিমাণ সীমিত করার পাশাপাশি নানা জটিলতার কারণে চট্টগ্রাম থেকে জনশক্তি রপ্তানিতে ধস নেমেছে। গত 5 বছরে এই অঞ্চলে জনশক্তি রপ্তানি অর্ধেকে নেমে এসেছে। 2011 সালে এখান থেকে 73,000 কর্মী কাজ করতে বিদেশে গেলেও গত বছর সে সংখ্যা দাঁড়িয়েছে মাত্র 31,000-এ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। জনশক্তি রপ্তানি ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী 2011 সালে শুধুমাত্র চট্টগ্রাম থেকেই কাজের ভিসা নিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাঠানো কর্মীর সংখ্যা ছিল 73,000। এরপর পর্যায়ক্রমে এই সংখ্যা কমছে 2012 সালে 70,000, 2013 সালে 34,000, 2014 সালে 27,000 এবং 2015 সালে 31,000 শ্রমিক কাজের ভিসা নিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গেছে। দুবাইতে আমাদের কর্মী যাওয়ার প্রক্রিয়া সীমিত থাকায় সেজন্য আমরা এই 2011 সালের পরে কিছুটা কর্মী এখানে কম যাচ্ছে। আরব আমিরাত বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়া বন্ধ রেখেছে, আর অন্যান্য দেশ ভিসা দেওয়ার পরিমাণ কমিয়ে দিয়েছে। 2011 সালে আরব আমিরাতে চট্টগ্রাম থেকে 33,000 শ্রমিক পাঠানো হলো, গত বছর তা ছিল মাত্র 640 জন। একইভাবে ওমানে 2011 সালে 32,000 শ্রমিক পাঠানো গেল, গত বছর তা 15,000-এ নেমে এসেছে। কূটনীতিক সম্পর্ক জোরদার না হলে জনশক্তি রপ্তানির পরিমাণ আরো কমবে বলে আশঙ্কা এই আটাপ নেতার। সরকারের সাথে যদি ওই দেশের আমাদের নিজস্ব সম্পর্ক ভালো থাকে বা কূটনৈতিক সম্পর্ক আরো জোরদার করতে পারে, আমার বিশ্বাস পার্শ্ববর্তী যে দেশ থেকে তারা জনশক্তি রপ্তানি করে বাংলাদেশ থেকে তারা নিতে আগ্রহীতা বেশি। কি উদ্দেশ্য কারণে হচ্ছে তাই না,
এক্ষেত্রে রেমিটেন্সের পরিমাণ বাড়াতে জনশক্তি রপ্তানি বাড়ানোর কোনো বিকল্প নেই বলে মনে করেন এই ব্যবসায়ী নেতা। জনশক্তি যতই বিদেশে যাবে ততই আমাদের দেশের রেভিনিউ আসবে, ফরেন রেভিনিউ আসবে, দেশের মানুষ ততই উন্নয়ন হবে। এই জায়গা থেকে আমরা বলেছি, আমরা প্রস্তাব করেছি যাতে যত বেশি বিদেশের লোক নেওয়া যায় সেই কাজটা যাতে হয়। তবে 2011 সালে চট্টগ্রাম থেকে 122 জন নারী শ্রমিক মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কাজের সন্ধানে গেল গত বছর তা বেড়ে 1411 জন এসে দাঁড়িয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সপ্তাহ ব্যবধানে রাজধানীর পাইকারি বাজারে বেড়েছে দেশি পেঁয়াজ ও রসুনের দাম, তবে কিছুটা কমেছে আদার দর। এদিকে চালের বাজার স্থিতিশীল থাকলেও বেড়েছে পোলাওয়ের চালের দাম। রাজধানী মোহাম্মদপুর পাইকারি বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মাহবুব। আলু, পেঁয়াজ, আদা, রসুনে ঠাসা রাজধানীর এই পাইকারি বাজার। বিক্রেতারা জানালেন সপ্তাহ ব্যবধানে কেজিতে 4 থেকে 5 টাকা বেড়েছে দেশি পেঁয়াজ। মানভেদে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 32 থেকে 35 টাকা, আর ভারতীয় পেঁয়াজ পাওয়া যাচ্ছে 18 থেকে 20 টাকা কেজি। ব্যবসায়ীরা জানালেন বেড়েছে দেশি রসুনের দামও। দেশি রসুনটা গেল সপ্তাহে এই রসুন বেশি 60 টাকা, এই সপ্তাহে এটা 65 থেকে 70 টাকা। দেশি পেঁয়াজ আছে আমরা যেটা একটু নর্মাল সেটা 32-33, আর যেটা ভালো ফ্রেশ সেটা 35-36। ইন্ডিয়ান পেঁয়াজ ভরপুর আমদানি আছে, ইন্ডিয়ান পেঁয়াজ দাম কম আছে। চায়না রসুন অ্যাভেলেবেল আছে, তো বরং 160 টাকা 150 টাকা 550 টাকা কিনা হইতেছে। তবে গেল সপ্তাহের 14 থেকে 15 টাকা দরেই পাওয়া যাচ্ছে আলু। এছাড়া কেজিতে 3 থেকে 4 টাকা কমেছে আদার দাম। বিক্রমপুর আলুটা হয়েছে গিয়ে আপনার 14 টাকা, রাজশাহী আলু হয়েছে 15 টাকা। আদার বাজার কমছে 35 থেকে 38 টাকা বাজার। পাইকারি বাজারে স্থিতিশীল আছে ডাল, সয়াবিন তেল ও চিনির দর। বাজারে দেশি মসুর ডাল পাওয়া যাচ্ছে মানভেদে 122 থেকে 135 টাকা কেজি। এছাড়া শুকনো মরিচ মানভেদে 130 থেকে 190 টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানালেন গেল সপ্তাহেই কিছুটা বেড়েছে লবণের দর, তবে এ সপ্তাহে পোলাওয়ের চালের দামও কিছুটা বাড়তি বলে জানালেন তারা। কিছুটা আপনার দাম বেড়ে গেছে আপনার লবণের। প্রথম তো প্রায় 28 টাকা থেকে 30 থেকে 32, এখন 32 থেকে 34 টাকা পর্যন্ত। সয়াবিন 1 নম্বরটা বিক্রি করতেছি 85 টাকা কেজি, আর পোলাও চালের দামটা একটু বাড়ছে, 4 টাকা করে 2বার বাড়াইছে। তারপরে বিক্রি কিছুদিন বন্ধ ছিল, তো সেক্ষেত্রে এখন 90, 92, 95 টাকা আমরা বিক্রি করতেছি। বাজারে অন্যান্য চালের দাম স্থিতিশীল আছে বলে জানালেন বিক্রেতারা। নতুন ইরি মৌসুমের চাল বাজারে এলে দাম কিছুটা কমতে পারে বলেও জানালেন ব্যবসায়ীরা। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। রানা প্লাজা ধসের 3 বছর পর পোশাক শিল্প খাতের বর্তমান পরিস্থিতি শিরোনামে এক প্রতিবেদন প্রকাশ করেছে অ্যাকশন8। রাজধানীর ব্র্যাকিং সেন্টার উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী জুবায়ের ফয়সাল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুবায়ের, জানেন আমি রাজধানীর ব্র্যাকিং সেন্টারে রয়েছি, মহাখালীতে অবস্থিত ব্র্যাকেট প্রতিষ্ঠান, এবং এখানে যে অডিটোরিয়ামটি রয়েছে ব্র্যাকিং সেন্টারের, সেখানে একটি বহুপাক্ষিক সংলাপ চলছে। এটি মূলত আয়োজন করা হয়েছে রানা প্লাজা ধসের পরবর্তী 3 বছরের পোশাক শিল্পে যে অগ্রগতি অর্জিত হয়েছে কিনা, বা পোশাক শিল্প শ্রমিকরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের আসলে পুনর্বাসন প্রক্রিয়া কিংবা তাদের যে শারীরিক মানসিক ক্ষতি হয়েছিল সেখান থেকে কতটুকু রিকভার তারা করেছে, মূলত এই বিষয়গুলো এখানে আলোকপাত করা হয়েছে। এবং সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান অ্যাকশন8 যে একটি গবেষণা করেছে রানা প্লাজা ধসের পরবর্তী 3 বছরে যে পোশাক শিল্প অগ্রগতি নিয়ে, সেখানে তাদের যে উপাত্ত তথ্যগুলো তারা বের করেছেন সেটি মূলত আজকে এখানে একটি তারা পেপার প্রেজেন্টেশন করেছেন, তার মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছেন। মূলত এখানে তারা কিছু বিষয় আলোকপাত করেছেন যে গত 3 বছরে তারা যে জরিপটি করেছেন প্রায় 1400 শ্রমিকের উপরে এই জরিপটি পরিচালনা করা হয়েছে, এবং এখানে তারা যে জিনিসটা দেখাচ্ছেন যে 48% শ্রমিক যারা রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তারা এখনো বেকার রয়েছেন। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোকপাত করলাম, সেখানে রয়েছে যে একজন মৃত শ্রমিক পরিবারের ক্ষেত্রে সর্বনিম্ন সঞ্চয় রয়েছে 2000 টাকা থেকে সর্বোচ্চ সঞ্চয় রয়েছে 51 লাখ টাকা। এখানে এই বিষয়টিতে আমরা যখন তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে একজন ব্যক্তির পরিবারের ক্ষেত্রে এই পরিমাণ টাকা সঞ্চয় হয়েছে কারণ তিনি একজন উচ্চ পদে চাকরি করতেন। এরপরে আরেকটি বিষয় আমরা দেখতে পাচ্ছি যে তাদের তথ্য উপাত্ততে যে প্রায় 59 মানুষ মনে করছেন যে প্রশিক্ষণ তারা যে পেয়েছেন দুর্ঘটনা পরবর্তী সময়ে বিভিন্ন সংস্থার কাছ থেকে, তার মাধ্যমে নতুন কর্মসংস্থানের ক্ষেত্রে তাদেরকে বেশ সহায়ক হয়েছে। কিন্তু এখানে আরেকটি বিষয় যেটি আমরা শুরুতেই দেখেছিলাম যে 48% মানুষ এখনো কর্মহীন রয়েছেন, এই বিষয়টা নিয়ে একটু পরিসংখ্যান এবং তথ্য নিয়ে আমরা তাদেরকে প্রশ্ন করেছিলাম, একটু গরমিল আমরা দেখতে পাচ্ছি। তারপরে আরেকটি বিষয় যেটি তারা জানাচ্ছেন যে রানা প্লাজা দুর্ঘটনার পরবর্তী সময়ে পোশাক শিল্পের উন্নয়ন কিংবা শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, শ্রমিকদের বাসস্থান এবং
এবং তাদের যে পুনর্বাসন প্রক্রিয়া সেই বিষয়গুলো নিয়ে মালিক পক্ষ, সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলো যে উদ্যোগগুলো নিয়েছে সেটিকে কার্যকরী মনে করছেন প্রায় 89% জরিপে অংশ নেওয়া মানুষ। তো এই বিষয়টা নিয়ে যে তারা আসলে সঠিকভাবে কোনো পরিসংখ্যান আমাদেরকে দিতে পারেননি যে আসলে 89% মানুষ কিভাবে সন্তুষ্ট হয়, যেখানে এখনো অনেকেই পুনর্বাসন প্রক্রিয়ার বাইরে রয়েছেন বলে আমরা জানতে পারছি। দুজন শ্রমিক যারা সেদিন ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তারা এখানে কথা বলেছেন। একটু আগে একজন যশোর থেকে এসে নাজমা, তিনি রানা প্লাজার 5ম তলায় ফ্যান্টম টেকে কোয়ালিটি সুপারভাইজার পদে চাকরি করতেন। 4.5 বছর চাকরি করার পরে তিনি এই দুর্ঘটনার কবলে পড়েন এবং এখন তার চিকিৎসা সমস্যা একটি বড় সমস্যা এবং তিনি যেটি জানাচ্ছেন যে তার একটি সন্তান রয়েছে এবং তার তার স্বামী এখন একটি ফার্মেসি চালিয়ে ফার্মেসি দোকান দিয়ে সেটি দিয়ে মূলত তারা জীবন যাপন করছেন। আরেকটি বিষয় যেটি আরেকজন আমরা কথা বলেছিলাম, আরেকজন যে শ্রমিক, যে ক্ষতিগ্রস্ত শ্রমিক যিনি কথা বলেছেন, উনি 6 তলায় কাজ করতেন রানা প্লাজার এবং ওটি ইথার টেক্সে এবং উনি ছিলেন সুইং সুপারভাইজার এবং ওনার কথা, দুজনের কথা থেকে একটি বিষয় স্পষ্ট হয়েছে যে এই যে ক্ষতিগ্রস্ত শ্রমিক যারা রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তারা আসলে আর ফিরে আসতে চাচ্ছেন না গার্মেন্টস সেক্টরে এবং গার্মেন্টস শিল্পে নতুন করে তারা যে আবার কাজ করবেন এরকম কোনো মানসিকতাও তাদের নেই। তারা একেবারেই সরাসরি বলছেন যে তারা গার্মেন্টসে আর ফিরতে চান না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তারা তাদের বক্তব্যে এনেছেন যে ঠিক কত টাকা ক্ষতিপূরণ তাদেরকে দেওয়ার জন্য বরাদ্দ ছিল তার সম্পর্কে তারা সঠিক তথ্য উপাত্ত তাদের কাছে ছিল না, তারা জানতেন না এবং তারা এটি জানতে চাচ্ছেন যে তাদের জন্য আসলে কত টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। মূলত আমরা দুজনের সাথে কথা বলে যেটি জানতে পারলাম যে দুইজনকে 3 দফায় টাকা দেওয়া হয়েছে, 3 দফায় 3 বার টাকা দেওয়া হয়েছে, চিঠির মাধ্যমে এবং বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে, আরেকটি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা এখানে দেখছি বেশ আলোচনা হচ্ছে, মাত্রই আলোচনা শুরু হলো এবং আমরা এখানে কয়েকজন পোশাক শ্রমিক মালিক, পোশাক শিল্প মালিক রয়েছেন, আমরা তাদের সঙ্গে একটু কথা বলেছিলাম। তারা জানাচ্ছেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি ছিল রানা প্লাজা দুর্ঘটনার পরবর্তীতে সেটি হলো যে নিরাপদ কর্মক্ষেত্র প্রদানের জন্য যে সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর যে উদ্যোগ, অ্যাকর্ড অ্যালায়েন্সের যে জরিপ, সেইগুলো নিয়ে আসলে ত্রিপক্ষীয় কমিটির এরকম যে দৃশ্যমান উদ্যোগগুলো রয়েছে তার পরবর্তীতে তারা কি ধরনের পরিস্থিতি মোকাবেলা করছেন। তো এখানে আমরা পোশাক মালিক, শিল্প মালিকরা যেটি বলছেন যে অ্যাকর্ড অ্যালায়েন্স এবং যে বিভিন্ন জরিপ সংস্থাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে যারা তারা যে ফ্যাক্টরি পরিদর্শন করে যে সকল ত্রুটি ধরা পড়েছে তারা যেগুলি ওভারকাম করার চেষ্টা করেছেন, এইগুলোর পরবর্তীতে তাদের শিল্পে যে ধরনের প্রভাব পড়ার কথা ছিল বা তারা যে ধরনের প্রভাব আশা করেছিলেন যে কি হতে পারে বা ভবিষ্যতে পোশাক শিল্পের যে পোশাক দাম বৃদ্ধি কিংবা বিদেশি বায়ারদের ক্রেতা দৃষ্টি আকর্ষণ বা বিদেশি সংস্থাগুলোর আরো বেশি ইতিবাচক দৃষ্টি বাংলাদেশের পোশাক শিল্পের প্রতি, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছিলাম। তারা আমাদেরকে যেটি জানাচ্ছেন যে এটি আসলে সঠিকভাবে তারা এখনো পর্যন্ত পাননি এবং যে বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা হচ্ছে সেখানে তারাও একটি ইতিবাচক ভূমিকা পালন করবেন। ইতিমধ্যে আমরা দুজনের কথা বলেছিলাম, এর মধ্যে অ্যাকশন এইডের যে বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর রয়েছেন মিস ফারাহ কবির, ওনার কথাতেই আমরা যে জানতে পেরেছি, উনি একটু আগে একটু বক্তব্য দিয়েছেন, সেটিতে উনি আলোকপাত করেছেন যে রানা প্লাজা দুর্ঘটনার সময় যাদের যে দায়িত্ব পালন করার কথা ছিল আসলে সেটি যথাযথভাবে পালন করা হয়নি এবং ভবিষ্যতে যেন এ ধরনের দুর্ঘটনা না ঘটে সেই বিষয়গুলো নিশ্চিতের জন্য কিন্তু সরকার এবং মালিক পক্ষের সাথে সাথে যে ট্রেড ইউনিয়নগুলো রয়েছে তাদের কিন্তু সমানভাবেই ভূমিকা রাখার সুযোগ রয়েছে এবং আমরা আশা করছি যে এখানে রানা প্লাজার পরবর্তীতে আরএমজি সেক্টর যেভাবে এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে এখানে আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই ধরনের বিষয়গুলো এখানে আলোকপাত করা হবে। যে জরিপটি তারা করেছেন সার্বিক পরিস্থিতি বিবেচনায় তারা কিছু সুপারিশ উপস্থাপন করেছেন যে একটি জাতীয় ক্ষতিপূরণ কাঠামো দরকার যা আমাদের আর্থসামাজিক চাহিদাকে ভিত্তি করতে নির্মিত হবে, তারপরে নিয়মিত কারখানা পরিদর্শনে সরকারের প্রতিষ্ঠানকে শক্তিশালী করার ক্ষেত্রে পদক্ষেপ দরকার, তারপরে কারখানায় স্বাধীনভাবে সংগঠন করার অধিকার, যেমন একটি কারখানা শ্রমিক অন্য কারখানায় আসতে পারবেন না, ট্রেড ইউনিয়নে যুক্ত হতে পারবেন না, এই বিষয়গুলো কিন্তু তারা আলোচনার আনছেন যে এইভাবে স্বাধীনভাবে সংগঠন করার অধিকার নিশ্চিত করার ক্ষেত্রেও তারা আলোকপাত করছেন। তারপরে শ্রম আইনের দুর্বল যে দিকগুলো রয়েছে কয়েকটি বিষয়ে তারা আলোকপাত করেছেন যে শ্রম আইনকে শ্রমিক বান্ধব করার ক্ষেত্রে তাদের উদ্যোগ নেওয়া দরকার বলে তারা জানাচ্ছেন। আরেকটি বিষয় তারা আলোকপাত করেছেন জাতীয় ক্ষেত্রে আলোচনার পথ উন্মুক্ত করে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোকে জবাবদিহি করার মধ্য দিয়ে তারা আসলে চাচ্ছেন যে বৈশ্বিক জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা কাঠামো তারা
স্থাপন করতে চাচ্ছেন, যার মধ্যে দিয়ে মালিক, শ্রমিক এবং সরকার সর্বোপরি একটি শিল্প এবং শ্রমিক বান্ধব শিল্প কাঠামো বাংলাদেশে গড়ে উঠবে এবং রানা প্লাজার মতো দুর্ঘটনা যেন আর কখনোই বাংলাদেশে না ঘটে সেই বিষয়গুলো নিশ্চিত করতে তারা যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, এক্ষেত্রে সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকেও কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য তারা বলছেন। এবং এখন পর্যন্ত কিছুক্ষণ আগে সেমিনারটি শুরু হয়েছে এবং এখানে বেশ কয়েকটি গবেষণা প্রতিষ্ঠানের গবেষকরা রয়েছেন। সরকারের পক্ষ থেকেও আমরা প্রতিনিধি দেখতে পাচ্ছি, সরকারের পক্ষ থেকে একজন বাণিজ্য মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি এসেছেন এবং এখানে সব মিলিয়ে যে আলোচনাটি হবে আমরা আশা করছি যে একটি সমাধানে তারা পৌঁছাবেন, যে আসলে রানা প্লাজা পরবর্তী দুর্ঘটনা বাংলাদেশ মোকাবেলায় কতটুকু সাফল্য অর্জন করেছে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায় সেক্ষেত্রে বাংলাদেশ কতটুকু এগিয়েছে। তো ইমতিয়াজ, আমার কাছে বহুপাক্ষিক সংলাপ থেকে এই ছিল সবশেষ তথ্য। দর্শক, রানা প্লাজা ধসের 3 বছর পর পোশাক শিল্প খাতের বর্তমান পরিস্থিতি শিরোনামে এক প্রতিবেদন প্রকাশ করেছে অ্যাকশন8। রাজধানীর ব্র্যাকিং সেন্টার থেকে সে খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী জুবায়ের ফয়সাল। দীর্ঘ 20 বছরের গবেষণার পর প্রকাশিত হয়েছে অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর আবুল বারকাতের বাংলাদেশ দারিদ্র্য, বৈষম্য, অসমতায় কারণ, পরিণাম ও উত্তরণের সম্ভাবনা, একীভূত রাজনৈতিক অর্থনীতি তত্ত্বের সন্ধানে গবেষণা গ্রন্থ। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন অডিটোরিয়ামে বইয়ের মোড়ক উন্মোচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ.ম.স. আরিফিন সিদ্দিক। বইয়ের নানা দিক তুলে ধরে আলোচনা করেন অর্থনীতিবিদ ডক্টর খলিকুজ্জামান আহমেদ, পদার্থবিদ ডক্টর অজয় রায়, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ সহ আরও অনেকে। বইটিকে সময়ের সাহসী গবেষণা বলে উল্লেখ করেন বক্তারা। মুক্তবুদ্ধি প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে বইটি। দেশ এগিয়েছে, অর্থনৈতিক প্রক্রিয়ায় যুক্ত হয়েছে অনেক মানুষ, কিন্তু এখনো মহাজনী প্রথাতেই আটকে আছে দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন আর সম্প্রসারণের প্রক্রিয়া। গ্রাম পর্যায়ে পণ্য উৎপাদন কিংবা বিপণন সব ক্ষেত্রেই প্রয়োজন অর্থের জোগাড় করতে উদ্যোক্তাদের গ্রহণ করতে হচ্ছে চড়া সুদের মহাজনী ঋণ। রাজধানীতে আয়োজিত বৈশাখী মেলায় এমনই আক্ষেপ জানালেন ক্ষুদ্র উদ্যোক্তারা। জুবায়ের ফয়সালের রিপোর্ট। সুরে আকুতি, সুরেই আহ্বান, ফিরে এসো শুদ্ধ সংস্কৃতির দুয়ারে, ফিরে এসো ঐতিহ্যের শেকড়ে। কৈশোর থেকেই বংশী কারিগর লাবু মিয়া সেই হারিয়ে যাওয়া সুরের প্রতিনিধিত্ব করে চলেছেন জীবন সায়ান্নে এসেও। বাংলা একাডেমির 10 দিনের বৈশাখী মেলায় দেখা মিলল এমনই সব কারুশিল্প পণ্যের। অতীতের গৌরব আর ঐতিহ্য হারিয়ে শুধুমাত্র নামটাই টিকে আছে যাদের। শীতলপাটি তৈরির বেত জোগাড় করতে মুন্সিগঞ্জের সবিতা দেবীকে এখনো নির্ভর করতে হয় দাদনের উপর। জানালেন 10,000 টাকা ঋণ নিয়ে কখনো 3 মাসেই পরিশোধ করতে হয় 15,000 টাকা। যারা টাকা পয়সা নাই তারা মহাজনের থেকে টাকা নেয়, অগ্রিম টাকা। তো অগ্রিম টাকা নিতে গেলে তো মহাজনের লাভ ছাড়া তো দিতেছে না। দিনাজপুরের বাঁশের চাটাই কুলা ঝুড়ির বিক্রি নেই আগের মতো। সুদিন হারিয়েছে রংপুরের কারিগরদের তৈরি হাত পাখাও। একই অবস্থা পিতল কাঁসার বাসনকোসন, মুড়ি মুড়কি, বাতাসে নিমকির ক্ষেত্রেও। আধুনিকতার স্রোতে ক্রমেই পিছিয়ে পড়ছে গ্রামীণ কুটির শিল্প। অর্থ লাগবো, অর্থ ছাড়া তো আর হয় না। 2,000 টাকা সুতা নিয়ে একটু কষ্ট মষ্ট করে আনন্দ লাগে কারিগর বইয়া তাই। পরজন্মে আমার ছেলেমেয়েরা এটাতে আকর্ষণ হবে কিনা আমি জানি না। আমাদের এই শিল্প থেকে আরো কিন্তু ডিস্ট্রিবিউটর তারা এখন কোটি কোটি টাকার বিনিয়োগ করতেছে, কিন্তু আমরা পাচ্ছি না। তবে কুটির শিল্পের উন্নয়নে শুধু সরকারি উদ্যোগ নয়, দরকার ভোক্তাদের মানসিকতারও পরিবর্তন। আমাদের পরের প্রজন্মে যারা আসবে অনেক কিছু আছে যেগুলো এখনো তারা জানেই না। বাঁশের তৈরি যে জিনিসগুলো এখন দেখা যাচ্ছে যে এগুলোরই বিকল্প প্লাস্টিক কিংবা অন্যান্য জিনিস দিয়ে তৈরি হচ্ছে। আমরা ইচ্ছা করি যে এগুলো আমরা ইউজ করব, তাহলে অবশ্যই ফিরে আনা সম্ভব। পহেলা বৈশাখ থেকে শুরু হওয়া মেলায় অংশ নিয়েছে 1.5 শতাধিক কারুশিল্প প্রতিষ্ঠান। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে প্রদর্শনী আর পণ্যের বেচাকেনা। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর বাংলা একাডেমিতে আয়োজিত ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় আছেন সহকর্মী মোস্তফা মাহবুব। মেলার খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহবুব, ব্যস্ততার মধ্যে যদি কেউ আসলে গ্রামীণ ঐতিহ্য বা গ্রামীণ সংস্কৃতির যে ছোঁয়া সেটা যদি পেতে চান, তাহলে কিন্তু আমি বলবো যে এই বাংলা একাডেমির প্রান্তরে যে পহেলা বৈশাখ থেকে যে বৈশাখী মেলা শুরু হয়েছে, সেই মেলাতে কিন্তু আসলে কিন্তু গ্রামীণ ঐতিহ্যের যে ছোঁয়া, সেই ছোঁয়া কিন্তু এখানে পাওয়া যাবে। আপনি দেখতে পাবেন যে আমার পেছনে আসলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যেসব তৈজসপত্র, সেগুলো কিন্তু এখানে কারিগর যারা এসেছেন তারা কিন্তু
কিন্তু এখানেই তৈরি করছেন এবং দেখতে পাবেন যে নানান রকমের বাহারি ডিজাইনের এবং রঙের হাত পাখা দেখতে পাবেন এবং সেই সাথে শীতল পাটি, এছাড়াও আসলে মাটির যে তৈজসপত্র সেগুলো কিন্তু এখানে এই বৈশাখী মেলায় কিন্তু স্থান পেয়েছে। কিন্তু আসলে নগর জীবনের নাগরিক ব্যস্ততায় আসলে এই সমস্ত পণ্য সামগ্রীর যে নিত্য প্রয়োজনীয়তা কতটুকু সেটি নিয়ে কিন্তু একটু প্রশ্ন থেকেই যায়, যে কারণে আসলে আমরা দেখেছি যে যদিও পহেলা বৈশাখ থেকে এই যে বৈশাখী মেলা শুরু হয়েছিল, সেই বৈশাখী মেলা কিন্তু যে ক্রেতা দর্শনার্থীর যে অংশগ্রহণে যে জমে ওঠার যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু আমরা দেখতে পাইনি। এখানে মূলত সকাল 10টা থেকে এই মেলা প্রাঙ্গণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। আমরা আজও দেখেছি বেলা 10টার কিছুক্ষণ আগেও কিছু আগেই আমরা এসেছিলাম, কিন্তু এখানে যে স্টলগুলো আছে সেগুলো কিন্তু খুলতেও কিছুটা দেরি হয়েছে আমরা দেখেছি। কারণ এখানে আসলে যে বিপুল পরিমাণ যে ক্রেতা বা দর্শনার্থীর উপস্থিতি আশা করেছিল আসলে কর্তৃপক্ষ, তেমনটি কিন্তু আসলে এবারও দেখা যায়নি। তো সকাল থেকে কিছু শৌখিন দর্শনার্থী বা ক্রেতা কিন্তু এসেছেন। আমরা দেখেছি যে বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে কিন্তু তারা এই গ্রামীণ ঐতিহ্যের যে বিষয়গুলো বা ঐতিহ্যবাহী যে তৈজসপত্রগুলো এগুলো এখানে তৈরি করছেন কারিগররা, সেগুলো কিছুক্ষণ দেখেছেন এবং পছন্দের যে পণ্যটি সেটি কিন্তু কিনেছেন। এখানে আসলে এই মুহূর্তে আপনি দেখতে পাবেন যে বাঁশের তৈরি বিভিন্ন রকম তৈজসপত্র কিন্তু তৈরি করছেন, এখানে কারিগর নিজেই বসে কিন্তু এগুলো তৈরি করছেন। এছাড়াও আসলে এই বৈশাখী মেলায় যে ক্ষুদ্র কুটির শিল্পের শিল্প খাতে তৈরি যে বিভিন্ন রকম পণ্য সামগ্রী আছে, বিভিন্ন রকম খাদ্য পণ্য আছে, বিভিন্ন রকম পোশাক এবং আমরা কিন্তু এখানে বেশ কিছু খাদ্য পণ্যের মধ্যে দেখেছি এখানে মধু, বিভিন্ন কুটির শিল্পের এবং একেবারে গ্রাম থেকে আসা বিভিন্ন চাষি, কিন্তু মৌচাষী যারা মধু চাষ করেন তারাও কিন্তু এখানে অংশ নিয়েছেন। এবং শুধু তাই নয়, আসলে একটি বৈশাখী মেলা গ্রামীণ ঐতিহ্যের সাথে মিলিয়ে একটি বৈশাখী মেলা যেমন হওয়া উচিত, এখানে আমরা দেখেছি সেই প্রস্তুতি কিন্তু আছে। এখানে বাংলা একাডেমি প্রাঙ্গণে দর্শনার্থীদের জন্য নগরদোলা আছে, যেখানে আসলে শিশু কিশোররা বৈশাখী মেলার আনন্দ নিতে পারে। সেই সঙ্গে আছে পুতুল নাচের ব্যবস্থাও কিন্তু এখানে আছে। এই মুহূর্তে দেখতে পাবেন যে আসলে গ্রামীণ ঐতিহ্য বা গ্রামীণ বৈশাখী মেলাগুলোতে সাধারণত যেমন দেখা যায় নানান রকম মিষ্টান্ন বা মুড়ি মুরকি যেগুলো আমরা বলে থাকি, সেই খাবারের আয়োজনগুলোও কিন্তু আছে। নাগরিক ব্যস্ততার ফাঁকে আসলে নগরবাসী যদি গ্রামীণ ঐতিহ্যের বা গ্রামীণ খাবারের স্বাদ নিতে চান, তাহলে কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে, বাংলা একাডেমি প্রাঙ্গণে যে বৈশাখী মেলা চলছে, এই বৈশাখী মেলা কিন্তু সেই গ্রামীণ ঐতিহ্যের বা গ্রামীণ সংস্কৃতির কাছাকাছি নিয়ে যাওয়ার, নাগরিক মানুষদেরকে বা ব্যস্ত মানুষদেরকে, নগরের ব্যস্ত মানুষদেরকে সেই গ্রামীণ ঐতিহ্যের কাছাকাছি নিয়ে যাওয়ার কিন্তু একটা সুযোগ তৈরি করে দিয়েছে। এখানে যারা অংশ নিয়েছেন তাদের সাথেও আমি কিছুক্ষণ আগে কথা বলেছি, তারা বলেছেন যে আসলে অনেক আশা নিয়ে তারা এই বৈশাখী মেলায় এসেছিলেন, কিন্তু গত পহেলা বৈশাখ থেকে 14ই এপ্রিল বিকেল বেলা থেকে কিন্তু এই মেলা উদ্বোধন হয়েছে। তো পহেলা দিন থেকে শুরু করে আজকে তৃতীয় দিনের মতো যে মেলা চলছে, এই মেলায় কিন্তু আসলে তারা অংশগ্রহণকারীরা বলছেন যে খুব বেশি সাড়া কিন্তু এখানে পাননি। যে ধরনের বাংলা একাডেমি প্রাঙ্গণে আসলে যে ধরনের দর্শক বা ক্রেতা সমাগম হওয়ার প্রত্যাশা তাদের ছিল, সেই ধরনের দর্শক বা ক্রেতা সমাগম কিন্তু আমরা এখানে দেখতে পাইনি। এবং তারা আমাদের মাধ্যমে আসলে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন যাতে তাদের ব্যস্ত সময়ের মধ্যেও কিন্তু যদি কিছুটা সময় করে তারা এই মেলাটিতে আসেন এবং তাদের হাতে তৈরি এবং তাদের শৌখিন যে সমস্ত জিনিসপত্র আছে, যা দিয়ে আসলে মূলত আমাদের গ্রামীণ বাংলার যে সংস্কৃতি বা গ্রাম বাংলার সংস্কৃতি
সংস্কৃতি বা আমাদের নিজস্ব যে কৃষ্টি এবং কালচার সেগুলোকে যেগুলো উপস্থাপন করে সেই বিষয়গুলোকে তারা যেন দেখেন এবং নগরবাসী যেন এই বিষয় তাদের পণ্যগুলো দেখেন এবং কিনে নিয়ে যান, এই প্রত্যাশা নিয়েই কিন্তু এখানে প্রায় 150-রও বেশি ক্ষুদ্র কুটির শিল্প মালিক কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। তারা কিন্তু অপেক্ষায় আছেন এবং আশায় আছেন। তো এই ছিল আসলে আমার কাছে বৈশাখী মেলার বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে সর্বশেষ খবর। দর্শক, রাজধানী বাংলা একাডেমিতে আয়োজিত ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা থেকে সেখানকার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মোস্তফা মাহবুব। রাজধানীর যমুনা ফিউচার পার্কে ফ্যান্সি জুয়েলার্স লিমিটেডের 4র্থ শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে নতুন এই শাখার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান দিলীপ ঘোষ। এ সময় ফ্যান্সি জুয়েলার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সমিত ঘোষ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজধানী মৌচাক মার্কেট ও বসুন্ধরা সিটিতে ফ্যান্সি জুয়েলার্স লিমিটেডের 3টি শাখা রয়েছে। এবার গেল সপ্তাহের পুঁজিবাজারের খবর। সূচকের নিম্নমুখী এবং লেনদেনের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে গেল সপ্তাহে কার্যক্রম শুরু করে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সপ্তাহ শেষে কমে সূচক এবং লেনদেনের পরিমাণ। সপ্তাহ শেষে 73 কোটি টাকা, 67 লাখ টাকা এবং সূচক কমে 23 পয়েন্ট। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইতে লেনদেন হয় 463 কোটি 70 লাখ টাকা, যা এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসের চেয়ে 30 কোটি 27 লাখ টাকা বেশি। এদিন সূচক ছিল 4431 পয়েন্ট। সূচকের এই পরিমাণ পুরো সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। দ্বিতীয় কার্যদিবসে লেনদেন কমে 418 কোটির ঘরে পৌঁছায়। এদিন সূচক কমে দাঁড়ায় 4401 পয়েন্টে। সূচকের এই পরিমাণ পুরো সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। তৃতীয় কার্যদিবসে লেনদেন বেড়ে দাঁড়ায় 474 কোটি 96 লাখ টাকা, যা পুরো সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। এদিন সূচক কমে দাঁড়ায় 4407 পয়েন্টে। চতুর্থ কার্যদিবসে লেনদেন কমে দাঁড়ায় 390 কোটি 7 লাখ টাকা। লেনদেনের পরিমাণ পুরো সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। বৃহস্পতিবার পহেলা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটি থাকায় বন্ধ থাকে ডিএসইর কার্যক্রম। গেল সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 80টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে 222টির এবং অপরিবর্তিত ছিল 23টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। গেল সপ্তাহে শেয়ারের দাম বাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিল ইস্টার্ন কেবলস, আরামিড, যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম এবং জেমিনি সি ফুড। অন্যদিকে শেয়ারের দাম কমার প্রতিষ্ঠানগুলোর মধ্যে ন্যাশনাল হাউজিং ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ডোরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস, গ্লোবাল ইন্স্যুরেন্স, আল আরফা ইসলামী ব্যাংক এবং উত্তরা ব্যাংক উল্লেখযোগ্য। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। গেল সপ্তাহে বিভিন্ন মন্ত্রী, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা দেশের অর্থনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। আর এসব বক্তব্য নিয়ে আমাদের এবার আয়োজন, চলুন দেখে নেই এক নজরে। আমি বিএনপি কি বলছি না আমি নিব না। বিএনপি যখন দেশে ছিল তখন আমরা কি দেখেছি? এই দেশে ঝাড়ু মিছিল দেখেছি আমরা। পানি নাই, বিদ্যুৎ নাই, সবই নাই। ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট, তারা নিজেরা নিজের রিপোর্ট বিশ্বাস করে না। ওয়ার্ল্ড ব্যাংক অনেক বড়, আর এখানে নানাজন নানা সময় নানা মত দেয়। আজকে যেটা মত দিল কালকে আবার ওয়ার্ল্ড ব্যাংক এটা পরিবর্তন করে। ডাটা ব্যাংক হলো আমার কাছে, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে ডাটা ব্যাংক নাই। এই জন্যই ওয়ার্ল্ড ব্যাংক বিভিন্ন সময় বিভিন্ন ফিগার দেয়। আমাদের যে দুর্ঘটনাটা ঘটেছে সাইবার অ্যাটাক, সেই বিষয়ে যে ফরেন্সিক ইনভেস্টিগেশন চলছে, সেই ইনভেস্টিগেশনের অগ্রগতি কি এবং এই কাজে যারা করছে সেই কাজগুলো পর্যালোচনা করা এবং সেই কাজের জন্য যে বর্ধিত সময় একটু আবশ্যকতা আছে সেই বিষয়টি একটু মঞ্জুর করা হয়। এটি আসলে ঘন্টায় করা, প্রায় 730 ঘন্টার সময়ের যে আবশ্যকতা সেটি মঞ্জুর করা হয়। বিজেএমসির নিজস্ব তহবিল থেকে আমরা 2 সপ্তাহের ওএস আগামীকালকের মধ্যে সবাই পেয়ে যাবে। আমাদের সরকারের যে বরাদ্দকৃত অর্থটা পাওয়ার পর তাদের সম্পূর্ণটা পেয়ে যাবে। সকলকে আমরা আজকে ডেকেছিলাম। খুলনায় আন্দোলনরত যে শ্রমিকদের, তাদের হয়তো কোনো মতভেদ থাকার কারণে তারা আজকের এই সভায় তারা উপস্থিত হন নাই। এই বাজেটে অসৎ ব্যবসায়ীদের সব ধরনের যে সুযোগ সেগুলো আমরা সীমিত করব। তাদের কার্যক্রম মনিটরিং করছি একদিকে, অন্যদিকে আমরা পলিসি মেকিং প্রসেসে আমরা এমন সব ব্যবস্থা নিব যাতে ভবিষ্যতে একটা স্বচ্ছ, অত্যন্ত রাজস্ব বান্ধব, জনবান্ধব একটা অর্থনৈতিক কাঠামো তৈরি হয়। এনবিআর এখন রিয়েক্টিভ নয়, এনবিআর প্রোঅ্যাক্টিভ। আলোচনা অনুযায়ী আজকে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা হচ্ছে আমাদের শ্রমিক নেতৃবৃন্দ তাদের যে দেওয়া যে কর্মসূচি, এই মুহূর্ত থেকে সেই কর্মসূচি তারা প্রত্যাহার করে নিচ্ছেন এবং পরবর্তী কর্মদিবস থেকে তারা
যথারীতি তারা কাজে অংশগ্রহণ করবেন। আমরা শ্রমিক নেতৃবৃন্দের কাছে প্রতিশ্রুতি দিয়েছি যে আগামী 25 তারিখের মধ্যেই তাদের বকেয়া যত মজুরি আছে একসাথে তারা সকল টাকা পেয়ে যাবে। যে বিদ্যুৎ, গ্যাস এবং পানি ওইখানে প্রস্তুত আছে, সরকারের নিয়ম অনুযায়ী আবেদন করতে হবে, ডিমান্ড নোট টাকা জমা দিতে হবে এবং তারপরে সরকার লাইন দিবে। 2টি অ্যাসোসিয়েশন আছে, 2টি অ্যাসোসিয়েশনের মধ্য থেকে 3 মাস সময় চেয়েছে। বলেছি আপনাদের প্রসেস চালু থাকবে, আমরা সময় আপনাদেরকে বাড়াতে পারবো না, কিন্তু এই মাসের মধ্যে আপনারা যাওয়ার যে প্রসেস আছে সব সমাপ্ত করবেন। এবার দেশে বাইরের অর্থ বাণিজ্যের খবর। বিশ্ব প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনের জন্য শক্তিশালী অর্থনৈতিক অঞ্চলের মধ্যে সমন্বয় এবং দুর্বল অর্থনৈতিক দেশগুলোর উন্নয়নে অর্থায়ন জরুরি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান ক্রিস্টিন লাগার্দ। ওয়াশিংটনে G20 সদস্যভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রী ও গভর্নরদের সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি। বৈঠকে যুক্তরাষ্ট্রের অর্থ সচিব বলেন, বিশ্ব অর্থনীতির মধ্যে যুক্তরাষ্ট্র এখন বেশ ভালো অবস্থানে থাকলেও চীন এবং জাপানের অস্থিতিশীল অবস্থা নিয়ে চিন্তিত তারা। উন্নত দেশগুলোর সমন্বয় ছাড়া লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রবৃদ্ধি অর্জন কঠিন। আর লক্ষ্যমাত্রা অর্জনে সবচেয়ে বেশি জরুরি জীবনমান বাড়ানো, ঋণের বোঝা কমানো এবং বিশ্বের বেকার প্রায় 20 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি। ওয়াশিংটনে শুরু হওয়া G20 সম্মেলনে বিশ্ব অর্থনীতি বিষয়ে এমন মন্তব্য করেছেন IMF প্রধান ক্রিস্টিন লাগার্দ। এ সময় তিনি আরো বলেন, চীনা ধীরগতি এবং ব্রিটেনের EU থেকে বের হয়ে যাওয়ার আশঙ্কায় বিশ্ব অর্থনীতি এবছরও ঝুঁকির মধ্যে থাকবে। অনিশ্চয়তা এত সহজেই দূর হবে না। ব্রিটেন EU থেকে বেরিয়ে গেলে পুরো ইউরোজোনে অস্থিরতা তৈরি হবে। যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার দেশ চীনের অবস্থাও ভালো না। এদিকে গ্রিসের এখন সময় প্রয়োজন। টেকসই উন্নয়নের জন্য এখন পদক্ষেপ নিতেই হবে। এদিকে মাসে অন্তত 2 লাখ কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় যুক্তরাষ্ট্রের অর্থনীতি নিয়ে বেশ আশাবাদী মার্কিন সরকার। অবশ্য চীন এবং জাপানের অবস্থান নিয়ে কিছুটা শঙ্কায় তারা। বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলোর এখন বেহাল দশা। আমরা সবাই এখানে বিশ্ব অর্থনীতি নিয়ে বৈঠকের জন্য জড়ো হয়েছি ঠিকই, কিন্তু পদক্ষেপ নিতে হবে নিজ নিজ দেশের অবস্থা বিবেচনা করে। চীন এবং জাপানের এখন মুদ্রানীতিতে পরিবর্তন এনে অভ্যন্তরীণ চাহিদা, কর্মসংস্থান সৃষ্টি এবং জীবনমানের উন্নয়নে জোর দিতে হবে। বৈঠকে বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতি আপাতত শক্তিশালী থাকলেও পুরো বিশ্ব অর্থনীতি পরিচালনার জন্য একটি ইঞ্জিন যথেষ্ট নয়। তাই প্রতিটি বৃহত্তম অর্থনীতির দেশের সরকারকে এখনই পুনর্গঠনমূলক পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন তারা। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। চলতি বছরের প্রথম প্রান্তিকে চীনের প্রবৃদ্ধি হয়েছে 6.7%। দেশটির পরিসংখ্যান ব্যুরো NBS এর তথ্য অনুযায়ী এ প্রান্তিকে দেশটির শিল্প খাতের কার্যক্রম বেড়ে দাঁড়িয়েছে 7.6%। এ খাতের ওপর দেশটির মোট প্রবৃদ্ধি প্রায় 57% নির্ভর করে। এ কারণে 6.7% প্রবৃদ্ধিকে দেশের অর্থনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। তবে দেশের কিছু অঞ্চলের অবকাঠামো খাতের উন্নয়নের পাশাপাশি জীবনযাত্রার মান উন্নয়নে চীন সরকারকে গুরুত্ব দিতে হবে বলে মনে করছে NBS। দেশের কৃষিখাত উন্নয়নে কৃষকদের জন্য অনলাইন মার্কেটের উদ্বোধন করা হয়েছে ভারতে। 8টি প্রদেশের 21টি পাইকারি বাজারকে একত্রিত করে একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, যেটি ন্যাশনাল এগ্রিকালচার মার্কেট হিসেবে পরিচিত। এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে কৃষকরা ক্রেতা কিংবা ব্যবসায়ীদের কাছে তাদের পণ্য বিক্রি করতে পারবেন। বৃহস্পতিবার নয়াদিল্লিতে এই অনলাইন মার্কেটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাথমিক পর্যায়ে এই অনলাইন মার্কেটে পেঁয়াজ, আলু, আপেল, গম, ডাল এবং তুলা বিক্রি হবে। আবারও জানিয়ে দিচ্ছে সময় বাণিজ্যের শিরোনামগুলি। অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। শীর্ষ পদগুলোর জন্য দেশীয়দের যোগ্য করে গড়ে তোলার আহ্বান বিশেষজ্ঞদের। ভিসা পাওয়া সহ নানা জটিলতায় চট্টগ্রাম থেকে জনশক্তি রপ্তানিতে ধস। 5 বছরে নেমে এসেছে অর্ধেকে। রেমিটেন্স বাড়াতে হলে জনশক্তি রপ্তানির কোনো বিকল্প নেই বলছেন ব্যবসায়ীরা। সপ্তাহের ব্যবধানে রাজধানীর পাইকারি বাজারে বেড়েছে পোলাওয়ের চাল সহ দেশি পেঁয়াজ ও রসুনের দাম। কিছুটা কমেছে আদার দর। এবং বিশ্ব প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে দুর্বল অর্থনীতির দেশগুলোর উন্নয়নে অর্থায়নের তাগিদ IMF এর। চীন জাপানের অর্থনীতি নিয়ে চিন্তিত যুক্তরাষ্ট্র। দর্শক, এই ছিল সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ে।